সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে হেফাজতে ইসলাম সহ কয়েকটি বামপন্থী দলের বিরোধিতার ধারাবাহিকতা ভাস্কর্য নির্মাণ হারাম বলে ফতোয়া দিয়েছে। দেশের শীর্ষ আলেম এবং মুফতিদের ব্যানারে ভাস্কর্য বিরোধী আলেমরা দিয়েছেন 5 দফা প্রস্তাবনাও না মানলে তার দায়, বিশৃঙ্খলা অরাজকতার দায় সরকারকে নিতে হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে এর মধ্যেই গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে মধুদার ভাস্কর্য এবং গত শুক্রবার কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, যাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এতদিন দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি, বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না। ভাস্কর্য ইস্যুতে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এর সমাধান কোথায়, এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনী আমি শারমিন চৌধুরী আছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারপারসন মোহাম্মদ আরাফাত এবং আছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফিয়া। আমি দেখতে পাচ্ছি আমার সঙ্গে মাওলানা আব্দুর রব ইউসুফি যুক্ত হয়েছেন এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আছেন ফ্রেমে। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আশা করছি কিছুক্ষণের মধ্যে মোহাম্মদ আরাফাতও আমাদের সঙ্গে যুক্ত হবেন। শিরোনাম ঠিক করেছি, ভাস্কর্য বিতর্কের সমাধান কোথায়। আমি মাওলানা আব্দুর রব ইউসুফি, খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটি আসছে যে এমন বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন নির্মাণ করা হচ্ছে তখন এই ভাস্কর্য বিরোধিতা আসছে কেন, এর উদ্দেশ্যটা কি? যখন আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র নয়, এখানে ইসলামিক শাসন ব্যবস্থা চলছে না, আমাদের দেশের প্রচলিত আইন ইসলামিক আইন নয়, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক নয়, যেখানে ইসলামের সাথে সাংঘর্ষিক অনেক কিছু আছে আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যে, এরকম সবকিছুই যখন চলছে তাতে খুব বেশি অসুবিধা হচ্ছে না, এমন সক্রিয় বা সোচ্চার আন্দোলন হচ্ছে না। এখন যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গটি আসছে তখন কেন এমন বিরোধিতা, যখন আপনারা যেই দলের সাথে জোটবদ্ধ, বিএনপির কথা বলছি, সেই দলের প্রতিষ্ঠাতারও ভাস্কর্য বাংলাদেশে আছে, অনেক বিশিষ্ট জনদের ভাস্কর্য বাংলাদেশে আছে। মুজিব বর্ষে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের প্রসঙ্গটি আসছে তখন কেন এটির বিরোধিতা হচ্ছে, এর উদ্দেশ্য কি? মাওলানা আব্দুর রব ইউসুফি। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং ডিবিসি পরিবারকে। এখানে বঙ্গবন্ধুর বিষয়টা নয়, বরং প্রত্যেক ইস্যুতেই যারা কথা বলে, ইস্যুগুলি থাকলে সবসময় সব ইস্যুতে কথা হয় না সাধারণত। যেমন 2006 সালেও 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সে সময় বঙ্গবন্ধু হত্যার বিচার বা সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার উদ্যোগ ওনারা গ্রহণ করেননি। কিন্তু পরবর্তীতে যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছেন তখন এই সকল বিষয়ে হাত দিয়েছেন এবং তারা এগুলি করেছেন। তো আমাদেরও সব সময় সব বিষয় নিয়ে কথা বলা যায় না। এমনিতে সবসময় আলেম ওলামারা মূর্তি সম্পর্কে বা ভাস্কর্য সম্পর্কে কথা বলে থাকেন, কিন্তু এইভাবে সরকার এটা গুরুত্ব দেয় নাই বা আওয়ামী লীগ এটা গুরুত্ব দেয় নাই। কিন্তু মাঠ পর্যায়ে আলিমরা যারা ওয়াজ মাহফিল দাওয়াতি কাজ করেন তারা সব সময় মূর্তি বা ভাস্কর্য এগুলি শিরক, কোনো প্রাণীর কোনো ধরনের কোনো ভাস্কর্য তৈরি করা এটা শিরক, এই ওয়াজ আলেম ওলামারা সবসময় করে থাকেন। আর এবার বিষয়টাকে আওয়ামী লীগ নিজেদের ইস্যু হিসেবে ধরে নিয়েছে। এবং আরেকটা কারণ হইল, আমি একটু পিছনে বলি, এর আগে থেমিস দেবীর মূর্তি যখন বা ভাস্কর্য স্থাপিত হচ্ছিল হাইকোর্টের সামনে, তখনও আমরা আন্দোলন করেছি এবং এই আন্দোলনেরই পরিপ্রেক্ষিতে এটাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এইভাবে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটা মূর্তি, লালন মূর্তি স্থাপন করার উদ্যোগ ছিল, সেটা আলেমদের প্রতিবাদের মুখে এটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, মানে এটা স্থাপন করা হয়নি। কাজে এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হচ্ছে, এই কারণে আমরা আন্দোলন করছি, এই কথাটা ঠিক নয়। যখন এই জাতীয় ইসলাম বিরোধী কাজগুলি যখন পাবলিক স্পেসে আসে, অনেকে ঘরের ভিতরে অনেক কিছু করে, আমরা এইগুলি খুঁজতে যাই না, কিন্তু পাবলিক স্পেসে যখন আসে তখন এই কথা বলতে হয়। পাবলিক স্পেসে যখন আসে, আমি যেই প্রশ্নটির সাথে সাথে শুরুতেই বলছিলাম যে আপনাদের
মানে আপনার দল জমিয়তে ওলামায়ে ইসলাম যেই দলের নেতৃত্বাধীন 20 দলীয় জোটে আছে বিএনপি, তার প্রতিষ্ঠাতারও ভাস্কর্য আছে, সেটি নিয়ে আপনারা কি মুখর হয়েছেন, এরকম সোচ্চার হয়েছেন, আন্দোলন বিক্ষোভের কথা বলেছেন টেনে হিচড়ে নামানো হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে? আমরা যে কোনো প্রাণীর ভাস্কর্য বা তার মূর্তি হোক আমরা তার প্রতিবাদ জানাই। বাকি যেগুলি আপনি উল্লেখ করছেন এটা তো পল্টন মোড়ে নয়, এটা দৈনিক বাংলার মোড়ে নয়। এটা যদি কারো ঘরে কারো বাড়িতে যদি থাকে আমরা এগুলি এত খুঁজতে যাই না। আজ যখন পাবলিক স্পেসে আসে তখনই এটা নিয়ে কথা হয়। আরেকটি বিষয় আপনি বলেছেন, অনেক ধন্যবাদ মাওলানা আব্দুর রব ইউসুফী, নিশ্চয়ই আপনার কাছে আসবো, অনেক প্রশ্ন আছে আপনার কাছে মাওলানা আব্দুর রব ইউসুফী। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমাদের সঙ্গে মোহাম্মদ আরাফাতও যুক্ত হয়েছেন, স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আরাফাত। আসবো আপনার কাছে। আমি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যেটি বলছিলেন ঘরের মধ্যে জিয়াউর রহমানের ভাস্কর্য ঘরের মধ্যে না, আমরা পাবলিক প্লেসেও দেখতে পাচ্ছি। এইখানে কি সব সময় আমরা ইসলামিক দলগুলোকে, হেফাজতে ইসলাম সহ তাদেরকে একই রকম সক্রিয় হতে দেখি? এবং এটির সাথে সাথে আরেকটা প্রশ্ন করে রাখি, সংযোগ সবসময় পাবো কিনা জানি না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি বলছেন সরকারের মদদে এরকম আন্দোলন হচ্ছে, কেন আপনি তা বলছেন? সরকার কেন মদদ দেবে এই সময়ে এরকম একটি ইস্যুতে? ওটা আমাদের মৌলানা আব্দুর রব ইউসুফ সাহেব কিন্তু বলেই গিয়েছেন। উনি বলেছেন যখন লালনের এইটা ভাস্কর্য সেটা ওনাদের সামান্য হামকি দামকিতেই সরকার পিছিয়ে গেছে, হাইকোর্টে তা পিছিয়েছেন। সুতরাং আজকে কথাটা ওই সময় তারা গর্জ করেন নাই, আজকে হঠাৎ এইখানে কেন করছেন? এখানে আমি বলি ইসলামিক দলগুলি, আলেম সাহেবরা একটা, আমি পরিষ্কারভাবে বলেছি, এটা ভুল কাজ করছেন। ইসলামের অন্যের মতবাদের উপরে হস্তক্ষেপ দেওয়া ধর্ম নয়। আজকে কি তাইলে আপনারা মা দুর্গার মূর্তি রাখতে দেবেন না? আপনারা কি আজকে কাবার যে পাথরটা আছে যেটা দিয়ে চুমু খেতে যান আপনারা, সেটা কি মূর্তি? সেটা কি উল্কাখণ্ড? না, সেটা ইসলাম কিন্তু বিভিন্ন আপনার ভিন্ন ধর্মের ভিন্ন মতের তার পালনের অধিকার আছে, অবকাশ আছে। আমি মনে করি আলেমগণ জ্ঞানী মানুষ, তাদেরকে এইসব বিতর্কে না জড়িয়ে সরাসরি জনগণের কল্যাণমুখারী এটাতে, বরঞ্চ উনাদের যেদিকে নজর দেওয়া উচিত, তারা আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি আমার হিসাবে। একটা একই অপরাধ যদি একটা সাধারণ মানুষ করে, আর সেই ভুলটা যদি একজন ইমাম সাহেব করেন বা একটা মাদ্রাসার শিক্ষক করেন, সেটা লোকে এটা খারাপ ভাবে দেখে। বরঞ্চ উনাদের উচিত হবে, এই সরকার তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, 5,000 কোটি টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য তাদেরকে। সুতরাং উনাদের উচিত হবে যে কোনো মাদ্রাসা শিক্ষক যেন বলৎকারে জড়িত না হয়, কোনো ইমামের নামে যেন যৌন নিপীড়নের অভিযোগ না আসে, কোনো মুয়াজ্জিনের নামে যেন স্ত্রী পিটানোর অভিযোগ না আসে, এইসব দিকে। এবং আরো যেটা ওনাদের করা উচিত, সবার যেন আমরা সবাই যেন ভালো থাকি, আল্লাহর নাম নেই, সেই সব বই করবেন, কিন্তু অন্য জায়গায়। আর আজকে উনাদের এর ফলে আজকে এনাদেরকে পয়লা দিনেই থামানো উচিত ছিল, না থামানো মানে কি, সরকার ওই রাস্তা থেকে বেরোতে দেওয়ার ফলে উনারা মনে করেছেন খালি ডিজিটাল আমাদের জন্য, উনারা এর আওতার মধ্যে নাই। তাহলে আজকে উনাদের এখনো যেই সব নেতৃবর্গ এইসব কথা বলছেন, বুড়িগঙ্গায় ফেলবেন, এইসব বাজে কথা তো বলা উচিত না। ইমাম আজকে আলেমগণ জ্ঞানী মানুষ, তাদের সংযত আচরণ থাকা উচিত। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আরেকটা প্রশ্ন তাহলে করি। আপনি বলছেন যে এরকম বিতর্কে জড়াচ্ছেন কেন? আপনি বলছেন মানে জড়ানো উচিত না, আপনি বলছেন কেন জড়াচ্ছেন এই সময়ে? এর পেছনের উদ্দেশ্য কি আপনি কিছু পান কিনা সেটি একটি, এবং আপনি বলছেন যে সরকারের আগেই থামানো উচিত ছিল। কিভাবে থামাবে সরকার? মানে শুধু ডিজিটাল আইনের প্রয়োগ করলেই থামানোর কথা বলছেন, নাকি প্রক্রিয়াটা কি? একটা মিসলি যখন দেখে যে একটু আন্দোলন হচ্ছে, সরকার ঘটনা প্রবাহকে বাড়িয়ে দেওয়ার জন্য তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, তাদেরকে উস্কে দিয়েছে। এর ফলে আর উনারাও না বুঝে এর মধ্যে জড়িয়ে পড়েছেন। এটাকে মোটেই ভালো কাজ হচ্ছে না কারোর জন্য, এটা আমাদের জন্য কারোর জন্য মঙ্গলকর নয়। আমি সেটা মনে করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। দেশের আলেম সমাজ, জ্ঞানীগুণী মানুষ না বুঝে এর মধ্যে জড়াবেন, এটি কি করে হয়? আমি মোহাম্মদ আরাফাত, আপনার কাছে যেহেতু উদ্দেশ্যের জায়গাটি আসছে, আপনার কাছ থেকেও সেটি জানতে চাই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে সরকারের মদদে এটি হচ্ছে, উস্কানিতে হচ্ছে। আপনি এই বিষয়টাতে কি বলবেন, এবং কেন এখানে এই সময় এটা ইস্যু হচ্ছে? ছোট করে যদি উদ্দেশ্যের জায়গাটা আগে বলতেন, অনেক প্রশ্ন আছে মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ আপনাকে।
প্রথমত আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের যে বক্তব্যটা, সেই বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে তার বেশিরভাগ বক্তব্যের সাথে আমি একমত। ওনার সাথে আমি একমত যে আমাদের দেশে আলেম সমাজ যারা আছেন অবশ্যই তারা শ্রদ্ধেয়, তারা ধর্ম নিয়ে চর্চা করেন, ধর্মের ব্যাখ্যা দেন, এবং তারপরে এটা ডিপেন্ড করবে কে কতটুকু নিবে না নিবে। এবং ধর্মের ব্যাখ্যা তো বিভিন্ন ভাবে আসে, তাই তো? এবং ধরেন এক পাবলিক প্লেসে বা কারো বাসায় বা ঘরোয়া পরিবেশে ভাস্কর্য বা কি থাকবে না থাকবে সেটা যে যার মতন করে ডিসাইড করবে। যেটা ডাক্তার জাফরুল্লাহ সাহেব বললেন, আমি ওনার সাথে একমত। বরং আলেম সমাজের মধ্য থেকে মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে যে শিশু ধর্ষণ, বলাৎকার, এইসব বিষয় নিয়ে যখন উঠে আসে তখন আমিও একজন মুসলমান হিসেবে লজ্জিত হই, লজ্জাবোধ করি। এবং আমি মনে করি এই জায়গাগুলোতে অনেক বেশি ফোকাস থাকা উচিত। এগুলো কোনোভাবেই যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এই ধরনের এগুলোতে বেশি বরং ফোকাস করা উচিত। আমরা আলেম সমাজের কাছ থেকে একটা মানববন্ধন দেখতে পেলে ভালো হতো, শিশু ধর্ষণ নিয়ে যে অন্যায়গুলি হচ্ছে সেগুলো যাতে তারা প্রতিবাদ করতেন। সেই জায়গাতে আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সাথে পুরোপুরি একমত। যে বিষয়টির সাথে আমি একমত হতে পারছি না সেটা হচ্ছে সরকারের মদদে উনি যেটি বলছেন। তবে উনি যুক্তি হিসেবে যেটি বললেন যে লালনের যে ভাস্কর্য বা বাউলের যে ভাস্কর্য যেটি ভাঙা হলো এবং সরকার সেটি ভাঙতে দিয়েছে, আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে বিনয়ের সাথে এবং শ্রদ্ধার সাথে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই ভাস্কর্যটি ভাঙা হয়েছিল 2008 সালে, যখন 1/11 তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগের সেটি আটকানোর কোনো সুযোগ ছিল না। এবং 2008 সালে যখন ঘটনাটি ঘটে, বরং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, আমি একটু বলি, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এটাকে প্রতিবাদ করেছিল। এটা ডকুমেন্টেড আছে, তৎকালীন সময় নিউজ পেপারে যেগুলো এসছে সেগুলো আমি আপনাকে পাঠিয়ে দিব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ডেড ছিল, ইমার্জেন্সি ডিক্লেয়ার করে তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের সরকার 2 বছর চালিয়েছিল, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ থাকার মধ্যেও তারা যতটুকু পেরেছে এটার প্রতিবাদ তারা করেছিল। ছাত্রলীগ, যুবলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, তারা কিন্তু করেছিল। আমি ডকুমেন্টস গুলি পাঠিয়ে দিব। এবং তারপরে আপনি একটা প্রশ্ন করতে পারেন, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে কেন রিবিল্ড করলো না, সেটিও একটা প্রশ্ন হতে পারে। তো সেখানে আমি যেটি বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যদি আপনার মনে থাকে যে প্রথম 2 মাসের মধ্যে পিলখানার মতো একটা ঘটনা ঘটে গেল। আওয়ামী লীগের কিন্তু সেই লাক্সারি তখন ছিল না। একটা সেই প্রশ্নটা যদি করতে হয় তাহলে সাথে সাথে এটিও তো বলতে হয় যে সুপ্রিম কোর্টের সামনে থেকে যে ভাস্কর্য, সেটা তো আওয়ামী লীগের সময় হলো, সেটাতে হেফাজতের দাবির প্রেক্ষিতে হলো, যেটি মাওলানা ইউসুফিও বলছিলেন যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে হয়েছে, সরানোর পরে তারা এটিকে প্রাথমিক বিজয়ও বলেছিলেন। আমাকে ওয়ান এট এ টাইম অ্যান্সার করতে দেন। আমি লালন ভাস্কর্য নিয়ে শেষ করতে পারলাম না, আপনি সুপ্রিম কোর্টে নিয়ে আসলেন, তাহলে আমি জিনিসটা বলবো কি করে? একটা শেষ করে তারপর আনেন, তারপর বলবার সুযোগ হবে না। খুবই যদি সামারাইজ করতেন। তাহলে প্রশ্ন করেন না, আমি যেটুকু শেষ করে তারপর বলার সুযোগ দেন। থ্যাংক ইউ। ওটা কিন্তু ভালো কথা। এখানে দুটো জিনিস আমি বলি, ওয়ান এট এ টাইম আমি শেষ করি। এখন লালন ভাস্কর্যের বিষয়টা আমি পরিষ্কার করলাম, এটা আওয়ামী লীগের আমলে ঘটেনি, এটা ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার আমলে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাই প্রতিবাদ করেছে এবং তারপরে ওখানে যে ভাস্কর্য রিপ্লেসমেন্টে অন্য একটি ভাস্কর্য বানানো হয়েছে। কাজে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে প্রথমে পিলখানা, তারপরে যুদ্ধাপরাধের বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, ওয়ান আফটার অ্যানাদার, এবং তারপরে জঙ্গি আক্রমণ, সেগুলোকে মোকাবেলা। কাজে আওয়ামী লীগের ভাস্কর্য ইস্যুতে ফোকাস করার প্রথম 5 বছর সময়টা ছিল না। এবার আসি সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যেটি বলছেন থেমিসের যে মূর্তি, এখানে যে বিষয়টি ছিল, আওয়ামী লীগ সরকার যেটি করেছে, থেমিসের মূর্তি এটা কিন্তু গ্রিক গডেসের মূর্তি, এটা কিন্তু স্ট্যাচু, বাট গোটা পৃথিবী জুড়ে এটাকে জাস্টিস মূর্তি হিসেবে বলা হচ্ছে বা ভাস্কর্য হিসেবে বলা হচ্ছে। এবং এই মূর্তিটি কিন্তু কদর্য একটি ভাস্কর্য ছিল, এটা কিন্তু কেউ খুব একটা পছন্দ করেনি। এবং সেটা হেফাজতে ইসলামের দাবি ছিল এটাকে ভেঙে একবারে ওখান থেকে পুরোপুরি সরিয়ে ফেলা। আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু সেটি করেনি। আওয়ামী লীগ গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট প্রেমিসের মধ্যেই ওটিকে রিলোকেট করেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেছে। কাজে আমি যেটা বলতে চাই, আমাদের কারোর কিন্তু মৌলবাদী হওয়া উচিত না। ধরুন ফান্ডামেন্টালিস্ট ধর্মীয় গোষ্ঠী যদি মৌলবাদী হয়ে বলে সব ভেঙে চুরে ফেলে দিতে হবে, আবার আমরা যারা আল্ট্রা সেকুলাররা যদি বলি না ওইটা ওইখানেই থাকতে হবে, তাহলে এইটাও কিন্তু এক ধরনের মৌলবাদী আচরণ। যদি একটা কম্প্রোমাইজ ফর্মুলা হিসেবে থেমিসের স্ট্যাচুটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, ওই প্রেমিসের মধ্যেই, যেহেতু অরিজিনালি যেখানে ছিল তার সামনে ঈদগাহ, বছরে 2 বার মানুষ ঈদের নামাজ পড়তে যায়, এদেশের সাধারণ মানুষ তো ধর্মভীরু, ধর্মান্ধ নয়, মৌলবাদী নয়, ধর্মভীরু, ওই জায়গাটিকে যদি সরকার সম্মান জানিয়ে স্থানান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা খুব বড় অন্যায় করেছে আমি মনে করি না।
কাজে এটাকে না, জি এন্টায়ার জি কনটেক্সটের মধ্যে দেখা মোহাম্মদ উচিত। আরাফাত বড় অন্যায় এবং করেছেন মনে করছেন না, ছোট বলতে অন্যায় বা চাই ছোট যে আপসটি বলে হয়েছে কিনা? কারণ আপনি বলছেন সবশেষে যেটি বলতে ভাস্কর্যটি চাই, কদর্য ছিল, কদর্য এই ছিল এটি ক্ষেত্রে আমি আমি হেফাজতের আমি আমি আন্দোলনের একটা পরে কথা বোঝা গেল। বলতে চাই। এতদিন ধরে প্রকাশ্যে একটা স্থাপনা হয়ে আছে, এটি তাদের দাবির পরে এটা বোঝা যাচ্ছে যে এটি কদর্য। এই প্রশ্নটির সাথে সাথে এটিও জিজ্ঞাসা করতে চাই, যেহেতু প্রশ্ন করবারও সুযোগ হয়তো আপনি আমাকে দেবেন না মোহাম্মদ আরাফাত, সেটি হচ্ছে যে আমি প্রশ্ন করি ওবায়দুল কাদের বলছেন যে ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য টেনে হিচড়ে নামানো হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, এই কথাগুলো যখন ভাস্কর্য বিরোধীরা তখন বলছেন, তখন প্রশ্ন তুলছেন এটি কতটা রুচিসম্মত, তাদের ভাষার ব্যবহার দিকে তাদের ধর্মচর্চা ও ইসলামী রুচিবোধ নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। সেখান থেকে আপনাকেও প্রশ্ন করতে চাই যে যখন বলা হচ্ছে, মোহাম্মদ আরাফাত আমি একটু প্রশ্নটা শেষ করি, যে যখন বলা হচ্ছে যে তাদেরকে গণধোলাই দেওয়া হবে, খেলা হবে ফাইনাল, এবার ধরলে ফাইনাল, হাত তাদেরকে গুড়িয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে ইত্যাদি ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছে, ঘাড় মটকে দেওয়া হবে, সেটিও আসলে কতটা রুচিবোধ সম্পন্ন হচ্ছে? হ্যাঁ, এবার আমাকে বলতে দাও। এটা উত্তরটা আপনাকে বলি। দেখুন, যখন এই যে আলেম সমাজের মধ্যে থেকে একাংশ যে আপনার অশ্লীল ভাবে বাক্য ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্বন্ধে যে কথাগুলো বলেছিল, গভর্নমেন্ট হয়তো চাইলে প্রশাসনিক ভাবে একটা ব্যবস্থা নিতে পারতো ইমিডিয়েটলি, যেটি ডাক্তার জাফরুল্লাহ সাহেব বললেন। কিন্তু আলেম সমাজের পক্ষ থেকে যারা ধরেন বৃহত্তর আলেম সমাজের অংশ, আমি তাদের প্রতি শ্রদ্ধা আমাদের আছে, কিন্তু একটি অংশ যারা এটাকে নিয়ে রাজনীতিকরণ করার চেষ্টা করছে, সেটাকে সরকার চিন্তা করেছে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে। এবং সেটার অংশ হিসেবে যেটা প্রশাসন তো আপনি সহজে ব্যবহার করতেই পারেন, কিন্তু সবসময় তো প্রশাসন ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়। সেই ক্ষেত্রে যেটি করা গভর্নমেন্ট বা আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি করতে চেয়েছে, দেশের জনগণের মধ্য থেকে, বৃহত্তর জনগোষ্ঠী মধ্য থেকে যাতে প্রতিবাদটা আসে, এবং প্রতিবাদ এসে এমন ভাবে আসবে যে এই ধরনের অযৌক্তিক দাবি এবং অশ্লীল বাক্যগুলো যারা বলছেন তারা যাতে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয় এবং একেবারেই আপনার মানে আপনার আস্থা করে নিক্ষিপ্ত হয়, সেই কাজটি করা হয়েছে। আজকে দেখেন রাজনৈতিকভাবে প্রতিবাদ করাটা রুচিহীনতার প্রতিযোগিতা কিনা সেই প্রশ্নটি রেখেই যাচ্ছি। আমি মাওলানা ইউসুফী আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের পক্ষ থেকে, জি মাওলানা ইউসুফী আমি জানতে চাইছিলাম আপনার কাছে প্রশ্নটি করেই দিই। বলছেন আমরা এর প্রেক্ষিতে দেখছি কামাল আতাতুর্কের ভাস্কর্য হচ্ছে, তুরস্কের কামাল আতাতুর্কের ভাস্কর্য হচ্ছে ঢাকায় এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য হচ্ছে আঙ্কারায়, এরকমটি হচ্ছে। এবং আপনাদের পক্ষ থেকে তখন বলা হচ্ছে যে কামাল আতাতুর্কের মূর্তিকে উদ্বোধন যদি কোনো কাবা শরীফের ইমামও করেন তাহলেও কোনো মুসলিম তা মেনে নেবেন না। এই যে বাংলাদেশে যেসব আলেমরা, শীর্ষ বা প্রতিষ্ঠিত আলেমরা আপনাদের অবস্থানের বিরোধিতা করছেন, তারা কি মুসলিম নন? বা দেশে দেশে বিভিন্ন ইসলামিক দেশে যেখানে এরকম ভাস্কর্য প্রতিষ্ঠিত হয়েছে, তারা কি মুসলিম নন? শুধুমাত্র আপনাদের ভাবাদর্শ যারা ধারণ করছেন, বহন করছেন, তারাই মুসলিম? আর তিনজনে মিলে কথা বলতেছে, কথা সবাই শুনতে কথাটা মিউট করে রাখছে। মাওলানা ইউসুফী। জি, আমি এখানে দুইজন আলোচক আসছেন, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর একজন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, উনি একজন দেশপ্রেমিক নাগরিক সম্মানিত মানুষ। উভয়ের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আলোচনাটা শুরু হয়েছে ভাস্কর্য নিয়ে, কিন্তু দুইজনই তাদের শুরুতে বলাৎকার বা এই জাতীয় কিছু খারাপ বিষয় সামনে নিয়ে আসছেন। আমি মনে করি যে এনারা এই আলোচ্য সূচির যে একটা ভারসাম্য বা আলোচ্য সূচির একটা মান, স্ট্যান্ডার্ড রক্ষা করা, এটা তারা রক্ষা করছেন না। তারা অযথা এখানে একটা বিদ্বেষ থেকে তারা এই বিষয়টা নিয়ে এসেছেন। এখানে এই বিষয়টা আনার দরকার ছিল না, কিন্তু তারা এখান থেকে নিয়ে এসেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাকি হলো যে আপনি শুরুতে বলেছিলেন যে এটা ইসলামী রাষ্ট্র নয়। এটা ইসলামী রাষ্ট্র না হলেও এটা 90 বা 92 মুসলমানের দেশ। সেই দেশে রাষ্ট্র ব্যবস্থা কি আছে এটা বড় কথা নয়। 2 নম্বর হইলো এখনো আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে নাই এটা বলা যাবে না। কাজে রাষ্ট্র ধর্ম ইসলামের এই দেশে ইসলাম বিরোধী মানে প্রত্যক্ষভাবে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের প্রতিবাদ করা আলেম ওলামাদের, ইসলামপন্থীদের দায়িত্ব। বাকি কেউ যদি কথাবার্তার ক্ষেত্রে কিছু অতিরঞ্জিত করে থাকেন, সেই অতিরঞ্জিত কথাকেও আমি সাপোর্ট করি না। এটা উচিত একটা বিরতি থেকে ফিরে এসে ঠিক আপনার কাছেই আসবো। আপনি বলছেন যে মানে এই ইস্যুগুলো, বলাৎকার ইত্যাদি ইস্যু এই সময় আনাটাকে আপনি তার তীব্র প্রতিবাদ করছেন, কিন্তু এগুলো কি ইসলাম বিরোধী নয়? এগুলোর বিষয়ে আপনাদের বক্তব্য আসলে কোথায়? যখন আলেম ওলামাদের বিরুদ্ধে না হলেও মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে এমন অভিযোগটি আসছে, তখন আপনাদের এমন সোচ্চার অবস্থান কোথায়? কেন এটি অপ্রাসঙ্গিক হবে? একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। অবশ্যই আমরা
ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহরে। মাওলানা আব্দুর রব ইউসুফী, আপনাকে থামিয়ে বিরতিতে গেলাম, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম। আপনি বলছিলেন যে এখন বলাৎকার ইস্যুটি আনার বা এই ধরনের ইস্যুগুলোকে আনার প্রতি আপনি তীব্র প্রতিবাদ করছিলেন, কিন্তু এই ইস্যুগুলো কেন আপনাদের মধ্যে আসে না, যেটি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন, সেখান থেকে আমিও প্রশ্ন করতে চাই। আপনাদের যে 5 দফা দেখলাম এই সময়ে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি, গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি, ধর্মীয় মাহফিলের অবাধ সুযোগ, আলেমদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বন্ধ ইত্যাদি ভাস্কর্য ইস্যুটাতে নিয়ে কথা বলছেন। তার আগে যদি সেই 2013 দফা দেখি, সেখানেও এরকম ইস্যু আছে, তার সাথে হয়তো নারী নীতির বিরোধিতা, কাদিয়ানীদের বিরোধিতা ইত্যাদি। আমরা যদি হেফাজতে ইসলামের নতুন কমিটি হওয়ার পর হেফাজতের আমিরের বক্তব্য শুনি, সেখানে কাদিয়ানীদের নির্মূল করতে হবে, নাস্তিকদের নির্মূল করতে হবে। শান্তির বার্তাটা কোথায়? ইসলাম তো শান্তির ধর্ম। আপনারা আলেম ওলামাদের কি করতে হবে, আলেম ওলামাদের দ্বারা কেন এরকম অপরাধ সংঘটিত হচ্ছে, ওয়াজ মাহফিলে কি ধরনের বক্তব্য দিতে হবে, কেন জঙ্গিবাদ উগ্রবাদ ছড়াচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের অবস্থান কোথায়? না, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ধর্ষণের বিরুদ্ধে নিজেরা মানববন্ধন করেছি, এগুলি নিয়ে আলোচনা সভা করেছি। এটা কার নজরে আসলো কার নজরে আসলো না, বিশেষ করে আমাদের দেশের মিডিয়া ইসলামপন্থীদের কোনো কথা প্রচার করে না। বেশিরভাগ মিডিয়াই হইল অবস্থা এই জন্য হয়তো আপনারা জানতে পারছেন না। আমরা এই সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলি। আমরা বলি না এই কথাটা ঠিক নয়। বাকি হলো যে এই যে ভাস্কর্যের ব্যাপারটা, আমরা বলতে চাই সরকারের উচিত এটাকে পাবলিকের মধ্যে সংঘাত আকারে সৃষ্টি না করে এটা আলেম ওলামাদের সঙ্গে বসে এর একটা সমাধানে চলে আসা। বঙ্গবন্ধুর প্রতি আমাদের কোনো বিরূপ বা কোনো ভাব নেই। আমরা মনে করি উনার নামে কোনো স্তম্ভ স্থাপন করা, উনার কোনো বাণী দিয়ে একটা স্তম্ভ স্থাপন করা, এখানে আল্লাহর নাম দিয়ে বা এমন কিছু কাজ করা যেগুলি উনি এখন কবরে থেকে থেকে তার সওয়াবটা উনি পান, উনি সেখানে গুনার ভাগ পাবেন, এমন কাজ করা হবে, এটাকে আমরা সমর্থন করি না। এই জন্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে, আলাপ আলোচনা করলে এই রাস্তাটা বের হয়ে যাবে। এই যে ওয়াজ মাহফিলগুলিতে এখন যেভাবে চলছে সারা দেশে, দুই একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ এসে বক্তাকে বন্ধ করে দিচ্ছে, বক্তার সঙ্গে খুবই খারাপ ভাষায় কথা বলছে, কিন্তু জনগণ এর প্রতিবাদ করছে। এখন এই যে যেভাবে সরকার মাঠে নামিয়ে দিয়েছে দলীয় লোকদেরকে, তারা লাঠি সোঁটা নিয়ে হোক অথবা অকথ্য ভাষায় গালিগালাজ এগুলি ইত্যাদি যে করেন, আমরা দেখলাম ছাত্রলীগের এক ভাই একটু কথা বলছিল, তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই যে অবস্থা, এই উত্তপ্ততা সৃষ্টি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো আমি এই কথাটাই বলতে চাই যে সরকারের কাছে আগ্নেয়াস্ত্র আছে, বন্দুক পিস্তল সরকারের কাছে আছে, স্ট্যান্ড গান, ব্রেইন গান, এগুলি অনেক কিছু আছে। আর লাঠি সোঁটা কিন্তু ক্যান্টনমেন্টে থাকে না, লাঠি সোঁটা গ্রামে থাকে, এটা পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে, মানুষের বাড়িতে থাকে। কাজেই যদি এটা শুরু হয়ে যায় তাহলে কোথায় যে দেশ গিয়ে দাঁড়াবে। আমরা মনে করি যে একটা বিষয় সহিংস পরিস্থিতির আভাস কি পাওয়া যাচ্ছে কিনা সেটি নিয়ে আমি ডক্টর জাফরুল্লাহ আপনার কাছে নিশ্চয়ই আসবো। আপনি বলছিলেন মিডিয়া ইসলামপন্থীদের কথা বলে না, আমরা যে কোনো বিষয়ই তো ইসলামপন্থীদের, ইসলামের পন্থা যে কোনটা সেটাই তো আমাদের মনে হয় বুঝতে এখন অসুবিধা হয়ে যাচ্ছে। এক পক্ষ বলছে ভাস্কর্য করা জায়েজ, করা যেতে পারে, আবার আপনারা বলছেন হারাম। দুরকম বক্তব্য আমরা ইসলামপন্থী শীর্ষ আলেমদের কাছ থেকে পাচ্ছি। আপনাদেরকে ঠিক মিডিয়াতে সবসময় ডাকলে আমরা পাইও না, এটিও আপনাদের জন্য একটু বলা যে আমরা ডাকলে যেন আপনারা আসেন। আমি এই দিনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে আসছি, আমি মাওলানা ইউসুফী আপনার কাছে আসছি নিশ্চয়ই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এই যে ফতোয়া দেওয়া হচ্ছে এটি কি একটা, এবং যে বক্তব্য আসছে যে লাঠিসোঁটা ক্যান্টনমেন্টে থাকে না, কোথায় গিয়ে পরিস্থিতি দাঁড়াবে সেটি কথা মাওলানা ইউসুফী বলছেন। আমরা সব সময় বসে এটা বিভাজনের পক্ষে আমরা সৃষ্টি কি হয়ে যাচ্ছে ডক্টর জাফরুল্লাহ? মারামারি করে লাঠালাঠি করে আমরা এটা সমাধান হবে এটা আমরা বিশ্বাস করি না। আরেকটি বিষয় আমি একটু বলতে চাই, আমরা বলতেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি শুনতে পাচ্ছি না। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে আমি প্রশ্ন করছিলাম যে যেটি মাওলানা ইউসুফী বলছিলেন যে লাঠিসোঁটা ক্যান্টনমেন্টে থাকে না, ঘরে ঘরে আছে, সেটি নিয়ে বেরোলে পরিস্থিতি কেমন হবে, খুব একটা সহিংস পরিস্থিতির আশঙ্কা আপনিও করছেন কিনা, এবং একটা খুব বড় বিভাজন ধর্মপ্রাণ মুসলমানের মধ্যে কোনো একটা বিভ্রান্তি বিভাজন তৈরি হচ্ছে কিনা, দুই রকম ইসলামের ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি। ডক্টর জাফরুল্লাহ, একটা জিনিস, ইসলাম যেমন শান্তির ধর্ম এবং একটা সহনশীলতার ধর্ম,
মৌলানা ইউসুফ সাহেবকে খুব সম্মান রেখে আমি বলছি, এই জাতীয় থ্রেট করাটা উনিও ভুল কাজ করলেন। উনিও এটা লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসবেন, এটা সেটা বলাটা খুবই ভুল কাজ। এই জাতীয় উনাদেরকে অনেক বেশি, তাহলে কালকে কি উনারা প্রশ্ন উঠাবেন যে মা দুর্গার ছবি থাকতে পারবে না, মূর্তি থাকতে পারবে না? আমরা সব সময়, এটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, আমরা সব ধর্মের অবস্থানকে সমর্থন করি। আমরা চাই যে আমরা পাশাপাশি থাকবো, আমাদের মধ্যে এই জাতীয় থাকবে না। তাই আমি সরকারের কাছে আবেদন করছি, আলেম সাহেবরা একটা ভুল পথে যাচ্ছেন, তাদেরকে আর রাস্তায় এভাবে বের হতে দেওয়া উচিত না। একসাথে আওয়ামী লীগের কর্মীদের প্রতি আমার আহ্বান, তারাও সংযত ব্যবহার করা উচিত। আমি আরাফাতের বক্তব্য পুরাপুরি সমর্থন করে বলতে চাই, আজকে তাদের নামে স্মৃতি থাকবে, ভাস্কর্য থাকবে কয়েকটা বিশেষ জায়গাতে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে না, তাহলে ট্রাফিক পুলিশে পরিণত হবেন। তা এই জিনিসটা একটা ভুল কাজ। আর ইমাম সাহেবরা, যে আমার রব সাহেবকে অনুরোধ করতে চাই, আজকে আমরা কোনো উঠলেন না, আমি সম্মান করি বলেই আজকে একটা মাদ্রাসার একটা শিক্ষকের নামে হলে যত লোকে খারাপ মনে করে, হয়তো আরেকটা অতটা না মনে করে যে উনারা অনেক বেশি আদর্শ স্থানীয়, তাই উনাদেরকে আরো পরিষ্কার ভাবে করতে হবে, উনাদের শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, সহনশীলতা আনিয়ে আনতে হবে। উনারা হঠাৎ এই ভাস্কর্য আর এটা কোনো মতেই সবার জন্য খারাপ। আমরা এটা, তবে এটা থাকতে ভাস্কর্য থাকবে, ভাস্কর্য না করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই আমার মতে। বঙ্গবন্ধুর পাশাপাশি আরো 2-4 জন আমাদের, তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম, ওসমানী, সিরাজুল আলম খান, এরা অনেকেরই বিভিন্ন জায়গায়, এক জায়গায় না, অথবা এক জায়গায় যেটি, কিন্তু এটাতে আপনারা অনুগ্রহ করে এইসব আন্দোলন বন্ধ করেন। এটা তাহলে সরকার অত্যন্ত সহনশীলতার পরিচয় দিচ্ছে। আজকে অন্য বিষয়ে অনেক ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আরো একবার আসবো এবং এই সমাধানের জায়গাটা, দূর করার জায়গাটা নিশ্চয়ই আপনি যেটি বলছিলেন তার একটা ধারাবাহিকতা নিশ্চয়ই আরেকটু শুনবো। মোহাম্মদ আরাফাত, এখন একটা পাল্টাপাল্টি হুমকির জায়গায় চলে আসছে, লাঠিসোঁটা ক্যান্টনমেন্টে থাকে না, এরকম বক্তব্য বলছেন মাওলানা ইউসুফী। সেই প্রসঙ্গে আপনার কাছেও জানতে চাই যে আসলে এই বিভাজনটা কোন দিকে যাচ্ছে, পাল্টাপাল্টি অবস্থানটা কেন যাচ্ছে, কেন তাদেরকে যারা অনেকেই আসলে যারা রাস্তায় নামছেন তারা বয়সে খুবই তরুণ বলে দেখা যাচ্ছে, যার কাছ থেকে এই বিতর্কের শুরু মামুনুল হক, তাকেও তো মনে হয় না মুক্তিযুদ্ধের খুব আগের প্রজন্ম তিনি, তাহলে তাদেরকে কেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হচ্ছে? সাথে সাথে মোহাম্মদ আরাফাত, এরকম পাল্টাপাল্টি অবস্থানে কেন যাচ্ছে? আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের সর্বশেষ বক্তব্যটা দিয়ে শুরু করি, ওনার সাথে একমত হয়ে। উনি যেটি বললেন যে সরকার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে, এটা কিন্তু আমি শতভাগ একমত। সরকার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। দেখুন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটি বক্তব্যও কিন্তু ওভাবে উচ্চারণ করা হয়নি যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে এত অশ্লীল বক্তব্য দেওয়ার পরেও কোনো কথা বলা হয়নি। আওয়ামী লীগও কিন্তু অনেক দেরি করে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি সেতু মন্ত্রীও বটে, একটি খুবই সফটলি একটা রিয়াকশন দিয়েছেন। কাজে সরকার কিন্তু ওইভাবে সহনশীলতা পরিচয় দিচ্ছে, ওখানে কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থাও নিচ্ছে না, তাদেরকে একটানা সবকে গ্রেফতার করে ফেলবে, জেলে ছুড়ে ফেলবে, এগুলো কিছুই করছে না। যেটা হয়েছে সেটি হচ্ছে জনগণের ভিতর থেকে একটা প্রতিবাদ চলে এসছে, বরং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষগুলো, ইভেন বাংলাদেশের যারা স্বনামধন্য নাগরিক ডাক্তার জাফরুল্লাহ সাহেবের মতন মানুষরা দাবি করছেন উল্টো যে সরকার কেন প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ মানুষ বরং সরকারকে বলছে শক্ত হতে, সরকার কিন্তু এত শক্ত হচ্ছে না। কিন্তু যখন বঙ্গবন্ধুর মূর্তির উপর আঘাতটা করে ফেললো, তখন কিন্তু আপনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা, তাদেরকে আপনি আটকে রাখতে পারবেন না, তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হয়নি যে আওয়ামী লীগ সভানেত্রী ইনস্ট্রাকশন দিয়েছে যাও তারপরে ধরো আটকাও, এগুলো না। এখন কি হয়েছে দেখেন, তৃণমূলে কোনো একজন হুজুর যদি উগ্রবাদী একটা বক্তব্য দিচ্ছেন, ওখানে কিন্তু ওনাকে প্রতিরোধ করা হচ্ছে। যেখানেই মৌলবাদী আচরণ করা হচ্ছে, অন্যায় কথা বলা হচ্ছে, ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে, সাধারণ মানুষ যে আটকাচ্ছে, এটা কিন্তু দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে এটা করা হচ্ছে না। সরকার যদি করতে চাইতো তাহলে তো আমার হুজুর যেটি বললেন, ওনার কথা অনুযায়ী সরকারের তো সব ধরনের পুলিশ প্রশাসন আর্মি সবই আছে, এগুলো তো কিছুই সরকার নামায়নি এবং সরকার এগুলো নামানোর পক্ষেও না। আমি যতটুকু মনে করি সরকার সহনশীল অবস্থায় নিচ্ছেন, কিন্তু সরকারকে বরং চাপ প্রয়োগ করছে এই সরকারের সমর্থক গোষ্ঠী যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গণমাধ্যমে বলেন, মাঠে ঘাটে হাটে, তারা কিন্তু অনেক চাপ দিচ্ছে সরকার কেন এটাকে প্রতিহত করছে না। কাজে আমি মনে করি সংঘাত কোনো
মানে সলিউশন না, এটা হতে পারে না। এবং আরেকটি জিনিস বলি, ডাক্তার জাফরুল্লাহ সাহেব মোহাম্মদ বলাৎকারের যে আরাফাত, একটা বিষয়টি বিরতির উঠে পর আনলেন, সে যেটিকে নিশ্চয়ই মানে সমাধানের জায়গাটা একটা নিশ্চয়ই আপনার কাছে জানতে হবে। একটা বিরতির পরে আপনি বলছিলেন যে যখনই কোনো হুজুর উগ্রবাদী বক্তব্য দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগ সেটি প্রতিহত করছে, আর যখন মানে সেটি প্রতিহত করছে জনগণ, আমি বলছি যে সেটি প্রতিহত করা হচ্ছে, যখন ছাত্রলীগ যুবলীগ উগ্রবাদী বক্তব্য দিচ্ছে তখন তাদেরকে কে প্রতিহত করছে, সেটাও একটু জানতে চাইবো। আইন কি আসলে সবার জন্য সমান হচ্ছে? একটা বিরতির পরে ফিরে আসছি, সমাধানের জায়গাটা একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে। রাজকাহনে ফিরছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত ব্যতীত রাজকাহনে। মাওলানা ইউসুফী, আপনার কাছ থেকে যেটি জানতে চাইছিলাম, মানুষ লাঠি সোটা সহ বের হওয়ার যে শঙ্কার কথা বা সহিংসতার আভাসের কথা আপনি বলছিলেন, মামুনুল হক বলেছেন আরেকটি শাপলা চত্বরের মতো ঘটনা ঘটানো হবে, 5 দফা প্রস্তাব না মানলে আপনাদের সংবাদ সম্মেলন হয়েছে অরাজকতা বিশৃঙ্খলার দায় সরকারের। শুধুমাত্র অরাজকতা বিশৃঙ্খলা সহিংসতার আভাস কেন? কেন ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তির বার্তা কি পাচ্ছি? কিভাবে সমাধান? হ্যাঁ, আমি এটা বলতে যাচ্ছি, সরকারি পর্যায়ের অনেক বড় বড় কর্মকর্তা যেমন হানিফ সাহেব সহ তারা এইভাবে সহিংসতার কথা বলছেন, সেই হিসাবে আমাদেরও কারো কারো গায়ে এটা লাগতে পারে, এই জন্য কেউ হয়তো এই জাতীয় কথা বলতে পারেন। কিন্তু আমি প্রথম অনুরোধ করব, বেশি দায় সরকারের উচিত পরিবেশ রক্ষা করা, যারা উগ্র কথাবার্তা বলে তাদেরকে সাবধান করবে। আর আমাদের যারা মাঠে ওয়াজ নসিহত করেন তাদেরকে বলবো, আপনারা মাসআলা ঠিক মতো মানুষকে জানান, শিখান, কিন্তু জনগণ যেন ওই উস্কানিতে সাড়া না দেয়, জনগণ ধৈর্য ধারণ করে। কারণ এই দেশের স্বাধীনতা অন্যের জন্য যতটুকু না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হইল এই দেশের ইসলামওয়ালা এবং আলিম ওলামাদের জন্য। আমরা 3 দিক থেকে অমুসলিম দ্বারা পরিবেষ্টিত আছি, একদিকে আমাদের সমুদ্র, কাজেই আমাদের ইসলামকে রক্ষা করার জন্য আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়ে আমাদের জন্য প্রয়োজন, ইসলামের জন্য প্রয়োজন। এতে যাতে তৃতীয় পক্ষ কেউ এখানে সুযোগ দিতে না পারে, এই জন্য মাঠ পর্যায়ের বক্তাদেরকে বলবো, আপনারা জনগণকে ধৈর্য ধারণ করার জন্য বলেন। আর সরকারের কাছে আগে আমি বলেছি, সরকারের উচিত যাতে এইরকম পরিবেশ সৃষ্টি না হয় এটা এখনই নিয়ন্ত্রণ করা এবং বসে। অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের আলেম ওলামাদেরকে ধৈর্য ধরবার জন্য বলবেন। অনেক ধন্যবাদ। আপনারা বলছেন দায় বেশি সরকারের, সেটি নিয়ে নিশ্চয়ই আমি মোহাম্মদ আরাফাত বলবেন, কিন্তু বিষয়টি উত্থাপন করলো কে, টেনে হিচড়ে ফেলে দেওয়া হবে, বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে, ভেঙে ফেলা হবে, এই কথাগুলো আসলে উস্কানিটা শুরু হলো কোত্থেকে, সেই বিষয়টা রয়ে গেল। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছে সমাধান কি মনে হয়? কিভাবে এই বিভাজন সহিংসতার সমাধান? আমার মতে একদম সোজা সরল, আজকে উভয় পক্ষকে আমাদের থামতে হবে। আমিও একটা পক্ষ, কারণ আমরা তো চাই যে মূর্তিও থাকবে, ভাস্কর্য থাকবে। কেন তা না হলে লায়করাফির দিন অন্যের ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নাই, তাহলে কি মা দুর্গা দিয়ে থাকবে না, মূর্তি থাকবে না? আজকে সরস্বতীর এই মূর্তি থাকবে না, এটা হবে না। এইসব বিতর্ক আমাদের কারোই জমা রয়েছে। এই বিধর্মীদের তো খোদাই তৈরি করেছেন না, ওদের হিন্দুদের ভগবান তৈরি করেছেন। এটা আমরাই ঠকে যাব। আমি এই বিষয়টা নিয়ে আল আজহার ইউনিভার্সিটিতে আমি কয়েক বছর পূর্বে আলাপে গেছি যে এই জিনিসটাকে বরঞ্চ ইসলামকে আধুনিকরণ দরকার, আধুনিকরণের প্রয়োজন আছে। আজকে আমার ছেলে মেয়েকে সমানভাবে হয় নাই, তাদের মাদ্রাসা শিক্ষাটাকে বিজ্ঞান, অঙ্ক ইত্যাদির ব্যাপারে যদি 2-4টা মাদ্রাসা। আমি একটু বেয়াদবি করব, আমরা কিন্তু অমুসলিমদের তাদের যে পূজা মণ্ডপ বা তাদের বাড়িতে মূর্তি, এই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। খুব খুশি হলাম আপনাকে শুনে, আপনাকে ধন্যবাদ জানাই। এটা পরিষ্কার হয়ে গেল, পালন করবে স্বাধীনভাবে। না, এটা পরিষ্কার হয়ে গেল যে হিন্দুরা যদি মূর্তি করে তাতে আপনাদের কারো আপত্তি নেই। এটাও ভালো কথা বলেছেন, এটি সহনশীলতার কথা। আজকে আমরা এই জিনিসগুলিকে মনে রাখা দরকার আছে। আজকে মাদ্রাসাতে 2-4টা মাদ্রাসা সম্পর্কে অভিযোগ, তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা বাংলাদেশের জাতীয় পতাকা উঠায় না। এটা যদি 2-4টা থেকে থাকে, আপনাদেরই এটা বন্ধ করার ব্যবস্থা করা উচিত। আমাদের বিতর্কটা এখানেই থামুক, আমরা মিলেমিশে থাকি এবং সরকারের যে ব্যাপারটা
একটু আরেকটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ বিরোধী ডাক্তার দলকে জাফরুল্লাহ মাঠে চৌধুরী। নামান সেই বুদ্ধিমত্তার জায়গাতে রাজনীতির নিশ্চয়ই জন্য মোহাম্মদ আরাফাত বলবেন। যেমন আলেম সমাজের কাছ থেকে আমাদের প্রত্যাশা বেশি, তাদের আদর্শের জায়গা যেহেতু তাদের শক্ত থাকবার কথা, তেমনি সরকারের কাছেও তো আমাদের প্রত্যাশা বেশি। তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এই বিভাজন যেন সৃষ্টি না হয়, সহিংসতা যেন না হয়। সেখানে সরকার আসলে কি কতটা দায়িত্ববোধের জায়গায় পালন করতে পারছেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকে বলেছেন, এতদিন আওয়ামী লীগের কর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি, কিন্তু বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না। মোহাম্মদ আরাফাত, আমরা কিন্তু বল সরকারের কোর্টে দিয়ে দিয়েছি। আমাদের পক্ষ থেকে মাননীয় আহ্বান ইউসুফ, ধন্যবাদ। জানানো আমরা একটু হয়েছে মোহাম্মদ আরাফাতকে আলেমদের শুনি, সঙ্গে খুব বসার সময় জন্য। পাবো না। মোহাম্মদ বল আরাফাত, এবার সরকারের কোর্টে, সরকার কি সিদ্ধান্ত নিবে সরকার জানে। একটা জিনিস বলি যে মানে কিছু উগ্রপন্থী মাওলানারা যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে এরকম কথাও বলেছিল, তখনও কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে কেউ একটি টু শব্দও করেনি, তারা সহনশীলতা দেখিয়েছে। আজকে যখন এটা বাড়তে বাড়তে বিভিন্ন অশ্লীল কথা বলে বাড়তে বাড়তে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা হলো, তারপরে কিন্তু হানিফ সাহেব এসে আজকে কথা বলেছেন। এখনো কি উনি চুপ করে থাকবেন? এই ধরনের অবমাননা কয়েকদিন যাবত বলছেন, এটা আজকে না, কয়েকদিন যাবত না, ওই এটা এক আক্রমণ করার পরে এক দ্বিতীয় যেটা হচ্ছে গণধোলাই দেওয়া ইত্যাদি কি সব আজকের মানে আক্রমণের পরে বলা হলো? এগুলো তো মানে বক্তব্যের পর খারাপ। আমি ডিবিসির মাধ্যমে এই কথা বলতে চাই যে কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটেছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এই জাতীয় ঘটনা ইসলাম সমর্থন করে না, আমরা এর পক্ষে নই। অনেক ধন্যবাদ সাহেব আপনাকে। একটা জিনিস সর্বশেষে যে কথা আমি বলতে চাই, মহান মুক্তিযুদ্ধে মানে বিশাল ত্যাগের মধ্য দিয়ে দেশটা আমরা পেয়েছি। এই দেশটা, এখানে মেজরিটি মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান বটে, কিন্তু এদেশ কিন্তু শুধু মুসলমানদের নয়, এদেশের প্রতিটি নাগরিকের সমানভাবে তাদের স্বাধীনতার প্রয়োজন, সার্বভৌমত্ব প্রয়োজন, এদেশ প্রয়োজন, এদেশ একইভাবে গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এবং এদেশের বহিঃশত্রু যেই হবে, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবাই ধর্ম নির্বিশেষে সবাই একাট্টা হয়ে সেটা মোকাবেলা করতে হবে। এবং নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা তৈরি হয় তাহলে সেটা নিজেদের মধ্যে সহনশীলতার সাথে আমাদের মিটিয়ে ফেলতে হবে। তবে এটা তো বাস্তব সত্য, এদেশের মধ্যেও কিছু জঙ্গিবাদী উপাদান আছে, এদেশের মধ্যে এখনো পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী অপশক্তির কিছু চর এখনো আছে, যারা মাঝে মধ্যে এগুলো চেষ্টা করে। এবং আমি মনে করি আমাদের আলেম সমাজেরও একটা বৃহত্তর অংশ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেন, মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করেন, স্বাধীন বাংলাদেশকে শ্রদ্ধা করেন। সেই জায়গা থেকে জাফরুল্লাহ সাহেবের কথার সাথে আবার সুর মিলে আমি বলতে চাই, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, সে মাদ্রাসা হোক, ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, সেখানে জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় পতাকার সমমর্যাদা এই জায়গাগুলো থাকতে হবে। এই জায়গাগুলো কিন্তু এই দেশের সংবিধান মেনে আমাদের এই দেশে থাকতে হবে এবং চলতে হবে। এবং কোন জায়গায় যদি উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী কোনো ওয়াজ মাহফিলের মাধ্যমে কোনো উস্কানিমূলক কিছু হয়, তাহলে এদেশের মানুষই সেটা প্রতিহত করবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। আমরা কোনখান থেকে উস্কানি চাই না, আমরা নিশ্চয়ই শান্তি চাই। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত, অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ধন্যবাদ মাওলানা আব্দুর রফ ইউসুফী, আপনাকেও অনেক ধন্যবাদ। শেষ করছি আজকের রাজকাহন। ভালো থাকুন।